শুনতে এবং দেখতে পাচ্ছেন যদি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পান কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। পারুল পারভিন, আজকে কোন স্যার আসবে? সজল স্যারকে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ পারুল পারভিন। ওয়ালাইকুম আসসালাম বিউটি, আমিনুল ইসলাম বুলবুল। জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন স্যার? ক্লিয়ার আছে সবকিছু? ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের কাউকে দেখা যাচ্ছে না কেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল কাদের বিপ্লব। আচ্ছা, যাই হোক, তো আমরা যখন ক্লাসটা শুরু করব ঠিক আসলে বুঝতে পারছি না যে এখন আমরা ক্লাসটা শুরু করব এই টাইমেই ঠিক আজান দিবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য যেটা সুবিধাজনক হবে সেটা হচ্ছে নামাজের পরে ক্লাসটা শুরু করা, বা নামাজের পর থেকে ক্লাসটা কন্টিনিউড ভার্সনটায় নিয়ে যাওয়া, কারণ এখন আমরা নিলে খুব একটা বেশি এগোতে পারবো না। তো আজকের যে টপিক আছে, আজকে আপনাদের বেশ কিছু টপিক আছে যেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এছাড়াও আরো কিছু মেমোরাইজেশনের জায়গা আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ট্রান্সলেশন, এই সকল জায়গাগুলো। তো সেক্ষেত্রে কোনটা আজকে পড়বেন বলেন? কোনটা পড়তে চান? আমি তো দুই একটা পড়াবো এবং তারপরে আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিতে পারবো কোনটা বেশি সুবিধা হয়। এবং আপনারা সিনোনিম অ্যান্টোনিম খুব ভয় পেয়ে থাকেন, আমরা যদি সিনোনিম অ্যান্টোনিমটার দিকে ফোকাস করি এবং তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে শুরু করে বাকি মানে কিভাবে টেকনিকে মনে রাখা যায় সেই জিনিসটা যদি দেখে দেয় সেটা কেমন হয় বলেন? কমেন্ট করেন। ওকে, ট্রান্সলেশন। ওকে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম, একজন বলছেন ট্রান্সলেশন, একজন বলছেন আচ্ছা, ট্রান্সলেশনের যে ব্যাপারটা, ট্রান্সলেশনটা হচ্ছে, আর বাক্য গঠন তো আজকে আমাদের টপিক না, সেন্টেন্স সেন্টেন্স ফরমেশন তো আজকে আমাদের টপিক না। তো সেক্ষেত্রে আপনি যা বললেন সেটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি তাহলে আমরা কত দূর যেতে পারি। কিন্তু সেই জায়গায় মুখস্থ পার্টগুলোকে মনে রাখার একটা ডিফারেন্ট ওয়েই আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো, বা মুখস্থ পার্টগুলো একটা মানে মেমোরাইজেশনের যে একটা ডিফারেন্ট টেকনিক আছে সেই টেকনিকটা আমি আপনাদের কাছে ক্লাসে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আপাতত আপনারা নামাজের একটা বিরতিতে যান। নামাজের বিরতিটা শেষ হলে নেক্সট রুটিনে ট্রান্সলেশন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট রুটিনে ট্রান্সলেশন আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আপাতত আপনারা নামাজের বিরতিতে যান এবং নামাজের বিরতি শেষ করে যখন আসবেন পরবর্তীতে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আমরা ঠিক 6টা 30-এ চলে আসবো, ঠিক আছে? ঠিক 6টা 30-এ আসবো আমরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি চলে আসছেন নামাজের পরে। তো এবার আমরা ক্লাসটা শুরু করতে পারি, কিন্তু আপনাদের কাউকে দেখা যাচ্ছে না। তবে কোথায় আছেন? হাসিবুর, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আনমিউট করে দিয়েছে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই চলতেছে। সামনে পরীক্ষা, এনটিআরসির দোয়া রাখেন স্যার। ওকে, না অবশ্যই অবশ্যই দোয়া রইল, অনেক দোয়া রইল আপনাদের জন্য। তো সেক্ষেত্রে যদি ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আপনাদের শুরুতেই ক্লাসের একটা কথা বলে রাখি। আমাদের অফিসের যিনি অফিস সহকারী আছেন, আপনাদের সামনে আমি কি দেখিয়েছি কিনা জানি না, আমাদের আলমগীর ভাই, তো তিনি মাত্র অফিসে এসেছেন। তো তার সাথে আমি পরে ছবি তুললাম। তিনি গণযোগাযোগ অধিদপ্তরে এপিএই অপারেটর হিসেবে আর কি চাকরি পেয়েছেন। তো এবং তিনি অফিসে কাজ করার পাশাপাশি তিনি কিন্তু এই কাজগুলো করতেন, মানে পড়ালেখা যিনি করতেন সেটা অফিসে, চাকরি মানে অফিসে পড়ালেখা করছেন, অফিসে যখন কাজ করছেন এর ফাঁকে যে সময়টা আছে সেই সময়ে তিনি পড়ালেখা করতেন। এবং মানে তিনি কিন্তু সাকসেসফুল। তো সেই জন্য স্যার, আসলে ওনাকে তিনি, অভিনন্দন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওনাকে অভিনন্দন জানালাম স্যার। অভিনন্দন তো অবশ্যই। এবং আমি আপনাদের ব্যাচে কখনো দেখিয়েছি কিনা আমি জানি না, বাট আমি কয়েকটা ব্যাচে ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যে উনি যখন প্রিলিটিকে ছিল তখনই ওনার সাথে আমি একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি। কয়েকটা ব্যাচে আমি নিয়ে গিয়েছিলাম তাকে, যে আসলে আপনাদের এটা তো দেখা উচিত, কারণ তিনি একই সাথে অফিসে কাজ করছেন পাশাপাশি তিনি কিন্তু স্টিল মানে হি হি ডিড সামথিং দ্যাট ইজ প্রেইজ ওয়ার্থি, ঠিক আছে? জি তাহলে স্যার। আজকের ক্লাসের মধ্যে যদি যাই, আজকে আমরা মোটামুটি একটা মেমোরাইজেশনের ক্লাস, মানে মেমোরাইজেশনের পার্ট আর কি। তো মেমোরাইজেশনের পার্টটা আমরা পড়বো আজকে, বাট যে জায়গার মধ্যে খুব একটা বেশি আসলে পড়ার কিছু নাই।
যে জায়গাটার মধ্যে আসলে বোঝানোর খুব একটা কিছু নাই, বাট স্টিল আই উইল ট্রাই টু মেক দ্য থিং ইন্টারেস্টিং, মানে এই জিনিসটাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায় সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে যদি আমরা বলি যে এই মেমোরাইজেশনের জিনিসগুলোর মধ্যে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পছন্দ করি, যে স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি যেভাবে আসলে সচরাচর মেমোরাইজ করে থাকেন যে কোনো একটা নতুন ইনফরমেশন, সেই নতুন ইনফরমেশনটাকে সেইভাবে মেমোরাইজ না করলেও হয়। আচ্ছা, একটু ক্যামেরাটা অফ করে দেন। কি জানি হঠাৎ করে কি এলো। হুম। আপনার পড়ালেখার কি অবস্থা? কবে চাকরি পাবেন? ভালো করে পড়ালেখা করেন অফিসার। আপনার আপনার ক্লাসরুমে তো আপনার আরো বেশি অপরচুনিটি। ক্লাসরুমে ক্লাস দেখতেছেন, আপনি এখানে পড়লেই কি? আচ্ছা, কখন? কেমন বিষয়? দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা দিতে থাকেন, এক সময় না এক সময় তো ইয়ে হবে, কিন্তু এই সুযোগটা কাজে লাগান। ক্লাসরুমের যে সুযোগ, এটা কাজে লাগান। হ্যাঁ, আপনি আমার বলে দেন, আমি বলে দিব না। আপনি যদি বলেন যে জাহিদ স্যার, মানে আমার ক্লাসে আপনি থাকবেন, আমি বলে দিব জাস্ট উপরে, আপনি জাস্ট বলে দিন। আপনি আপনি জাস্ট আপনি তুলবেন ইয়েটা, পরে আমার কাছে যদি জিজ্ঞাসা করে অবশ্যই তো আমার অ্যাপ্রুভাল চাইবে, আমি তখন বলে দিব যে আপনি আমার ক্লাসে দিয়ে দিতে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, এরকমই ভালো করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেন। ওকে, সবাই আছেন তাহলে? তাহলে যে জিনিসটা বলছিলাম যে যখন আমরা ভোকাবুলারি একটা জিনিস পড়ি, এই ভোকাবুলারি যে জায়গাটা আছে, এই ভোকাবুলারি যে জায়গাটা, এটা আসলে আমাদের কাছে আননোন একটা টপিক, যে টপিকটা আসলে আমরা খুব একটা বেশি পরিচিত না। যে কোনো একটা নতুন ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় নতুন ইনফরমেশনটাকে নিয়ে একটু ঘাবড়ে যাই আর কি। ফর এক্সাম্পল, আমাদের ব্রেইন যদি এটা হয় এবং এটা যদি একটা নতুন ইনফরমেশন হয়, এই নতুন ইনফরমেশনটা আমাদের ব্রেইনে অ্যাডজাস্ট করতে হয়তো একটু সময়ের প্রয়োজন হবে, তাই তো? তো এই সময়ের প্রয়োজন হবে। আপনাদেরকে একটা নতুন অ্যাপ্রোচের সাথে আমি পরিচয় করিয়ে দিব, যে অ্যাপ্রোচটা হচ্ছে কি, যে কোন একটা শব্দকে, একটা শব্দের সাথে একটা শব্দকে, মানে আপনার ব্রেইনের মধ্যে যে এক্সিস্টিং ইনফরমেশন আছে সেটার সাথে পেঁচিয়ে ফেলে কিভাবে অনেকগুলো তথ্য মনে রাখা যায়। এটাই হচ্ছে আমার যে টেকনিক আর কি। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা নতুন তথ্য পড়ছেন, এই নতুন তথ্যটা এই শেপে না চিন্তা করে আপনি এই নতুন তথ্যটাকে এই শেপে নিয়ে যাবেন। এখন এই নতুন তথ্যটাকে এই শেপে যদি আপনি নিয়ে যান, তাহলে পরবর্তীতে আপনার ব্রেনের মধ্যে অ্যাটাচ করতে খুব সহজ হয়ে যাবে, কিন্তু যে কোনো একটা নতুন তথ্যকে, কারণ আপনি নতুন কিছু শিখছেন বলে মনেই হবে না। আপনার শেপটাই সেই রকম করে করে ফেলেছে, যেটা আসলে আপনার নতুন করে কোনো কিছু শিখছেন সেটা আপনার মনেই হবে না। এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকটাকে আমি মোটামুটি আপনার দেখেছি বেশ ইফেক্টিভ আর কি। ফর এক্সাম্পল, ধরেন এই টেকনিকটা কিভাবে কাজ করে থাকে। ধরেন সন্দেশ অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষার মধ্যে এসে থাকে, যে কবি সাহিত্যিকদের যে কবি সম্পাদকদের যে নাম আছে, কবি সম্পাদকদের যে ছদ্মনাম, ছদ্মনাম না, বিভিন্ন পত্রিকার সম্পাদকদের নাম মাঝে মধ্যে আসে পরীক্ষার মধ্যে। তাহলে এই যে পত্রিকার সম্পাদকদের যে নামের কথা বলা হচ্ছে, এখন পত্রিকার সম্পাদক কে, কোন পত্রিকার সম্পাদক, এখানে 30-40টা বা আরো বেশি, 100টার উপরে পত্রিকা আছে। তো এখন হঠাৎ করে ফর এক্সাম্পল আপনার পরীক্ষার মধ্যে আসলো সন্দেশ পত্রিকার সম্পাদকের নাম কি? তো এটার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর সামথিং ভট্টাচার্য নাকি সামথিং। তো এখন আমি এটাকে মনে রেখেছি কি জানেন কিভাবে? সেই জিনিসটা হচ্ছে যে সন্দেশ মাটিতে রাখলে হয়তো বা পিঁপড়া ধরে ফেলবে, এজন্য সন্দেশকে উপরে রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তো সন্দেশটা লিখেছেন কে? তাহলে উপেন্দ্র কিশোর। অর্থাৎ আপনার মাথার মধ্যে এমন ইনফরমেশন, মানে আপনার মাথার মধ্যে যে জিনিসটা আছে সেটার সাথে পেঁচিয়ে দিবেন নতুন যে কোনো তথ্যকে। দ্যাট উইল হেল্প ইউ টু মেমোরাইজ সামথিং। আমার একজন আত্মীয় আছেন যার নাম হচ্ছে লিভা, এবং তার নামে, মানে তার যদি আমি বলি যে ক্যালকুলেটর যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে জন ভন লিভানিস। এখন এই জন ভন লিভানিস যে ক্যালকুলেটর আবিষ্কার করেছেন, আমার পড়তে হয়েছে, মুখস্থ করতে হয়েছে বিসিএস এর সময়। তো কিভাবে আমি মুখস্থ মানে করে রেখেছি, আমার এটা একটুও চিন্তা করতে হয় নাই। আই জাস্ট থট অ্যাবাউট মাই রিলেটিভ, আমি ওনার কথা চিন্তা করেছি, আমি মনে মনে চিন্তা করেছি যে লিভা হচ্ছে অলস,
এই লিভাকে অলস মনে মনে চিন্তা করে আমি চিন্তা করলাম কি লিভার ক্যালকুলেটর প্রয়োজন, কারণ সে হাতে কলমে অঙ্ক করতে চায় না। তো এখন আমার যদি ক্যালকুলেটর আসে, ক্যালকুলেটর পরীক্ষায় আসে যে কে ক্যালকুলেটর আবিষ্কার করেছে, আমার মাথার মধ্যে কি চলে আসবে? লিভার কথা চলে আসবে। আমি অপশনে গিয়ে লিভানিস দেখে যাব। তো আমার তো আর কোনো এখানে কোনো কনফিউশন হবে না। এটাই হচ্ছে একটা টেকনিক যেটা আজকে ক্লাসে আপনারা শিখবেন। এবং যে কোনো মেমোরাইজেশনের মানে পরীক্ষার মধ্যে আপনার এই টপিকটা খুবই কাজে লাগবে, যে কোনো নতুন কিছু মনে রাখার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে প্রথমেই যদি দেখি আমরা আজকে যে সিনোনিম অ্যান্টোনিমে যাব। আর ট্রান্সলেশনের যে ব্যাপারটা আছে, এগুলো আসলে সচরাচর যে জায়গাগুলো থেকে এসে থাকে ট্রান্সলেশন, সেটা হয়ে যাচ্ছে আপনার প্রবাদ প্রবচন জাতীয় যে কথাগুলো আছে সেগুলোর থেকে ট্রান্সলেশনটা এসে থাকে। আমরা সেখানেও একটু যাব ক্লাসের শেষ পর্যায়ে। কিন্তু স্যার এগুলো অনেক কঠিন, মনে থাকে না। আজকে দেখবেন মনে থাকবে, আজকে আশা করছি মনে থাকবে। ঠিক আছে? তাহলে যখন বলা হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমের যে টেকনিকটা, সেই টেকনিকটা যদি আমি বলি, ফর এক্সাম্পল প্রথমে যদি আমি বলি সিনোনিম, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপল, সেটার অর্থ হচ্ছে মর্মাহত করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমে। আমি মোটামুটি সাজেশন আকারেই দেখাচ্ছি, যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো সাজেশন আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা দেখি যে অ্যাপল যার সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমে, কিভাবে আমরা চাইলে মনে রাখতে পারি অ্যাপলের সিনোনিম যে ডিসমে? সেক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে একটা মেয়ে জাতির বা নারী জাতির একটা কমন ডায়লগ আছে না, এখানে দেখেন একটা মেয়ে কথা আছে, মেয়ে। এখানে মেয়ে কথাটা আছে, এবং এখানে কি আছে? অ্যাপাল, যার উচ্চারণটা শুনতে কপাল কপাল। এর জায়গায় যদি আমি কে দিয়ে দেই তাহলেই তো কপাল কপাল লাগে, তাই তো? তাহলে আমি যদি বলি অ্যাপাল, যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাপালকে উচ্চারণটা করতে কপালের মতো লাগে, এবং যখন আমি বলছি মেয়ে, তাহলে মেয়ে জাতির একটা কমন ডায়লগ আছে, যেটা হচ্ছে মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কপাল খারাপ। তাহলে অ্যাপালের সিনোনিম কি হয়ে যাচ্ছে? ডিসমে। এখন যদি পরীক্ষার মধ্যে আপনি দেখেন অ্যাপাল এসেছে, তাহলে আপনি কি খুঁজবেন? মেয়ে খুঁজবেন, যে কোন জায়গার মধ্যে মেয়ে আছে, তাই না? এখন অপশন গিয়ে দেখবেন ডিসমে যে জায়গার মধ্যে আছে, একেবারে ইজিলি আপনি সেটা অ্যান্সার করে ফেলতে পারবেন। দিস ইজ দ্য নিউ অ্যাপ্রোচ অফ লার্নিং ভোকাবুলারি, তাই তো? এবং তারপরে যদি বলি ফ্র্যাঞ্চাইজ, যার সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। এবং ফ্র্যাঞ্চাইজের অর্থ হচ্ছে ভোটাধিকার, ফ্র্যাঞ্চাইজের অর্থ হচ্ছে ভোটাধিকার, এবং প্রিভিলেজের অর্থ হচ্ছে ভোটাধিকার বা নাগরিক অধিকার। আমরা কিভাবে এটাকে মনে রাখতে পারি? আমরা যদি বলি যে কোন একটা চাইজ, এই ফ্র্যাঞ্চাইজ উচ্চারণের শেষে দেখেন এটা এখানে আছে কি? চাইজ। আপনি যদি এটাকে বাংলায় বলতে চান, বাংলিশ আমরা অনেক সময় বলি না, সরি বাংলিশ না, আঞ্চলিক ভাষা আমরা বলি না যে চাইছে? আঞ্চলিক ভাষা আমরা কি বলি? চাইছে। তাহলে চাইছে মানে কি? কোনো কিছু চাওয়া, কেউ যখন কোনো কিছু চেয়ে থাকে। এখন আমরা যদি বলি চাইছে এবং ভিলেজ, এখানে একটা ভিলেজ আছে, ভিলেজ, ভিলেজ মানে কি? গ্রাম। এখন আমরা যদি বলি ভিলেজের মানুষ ভোটাধিকার চাইছে, ভিলেজের মানুষ ভোটাধিকার চাইছে, দুটোই কি? দুটোর অর্থই কি হয়ে যায়? ফ্র্যাঞ্চাইজ। এখন আপনার ভিলেজটাও আপনার মাথার মধ্যে আছে ইতোমধ্যে, ভিলেজ যে তথ্যটা সেটা আপনার মাথার মধ্যে কিন্তু ইতোমধ্যেই আছে, আছে না? ভিলেজও আছে এবং চাইছেও আছে। এখন এটার আগে পরের যে কথাগুলো আছে আপনি শুধু লাগিয়ে দিচ্ছেন, তার মানে কি অর্থটা আপনার মাথায় ঢুকে গেল না? বুঝতে পেরেছেন অ্যাপ্রোচটা কি বলতে চাচ্ছিলাম? বুঝতে পেরেছেন অ্যাপ্রোচটা? বুঝে থাকলে কমেন্ট করতে পারেন। কখনো এভাবে চিন্তা করেছেন মেমোরাইজেশনের জায়গাগুলোকে? ওকে, গুড। তাহলে যদি বলা হয় এরপরে দেখেন আরো একটা জায়গা আছে, যেটা হচ্ছে অ্যাপেন্ডেড। অ্যাপেন্ডেড যার সিনোনিম হয়ে যাচ্ছে জয়েন্ট। অ্যাপেন্ডেড যার সিনোনিম হয়ে যাচ্ছে জয়েন্ট। আপনি যাকে অর্থ যদি বলেন সেটা হচ্ছে যোগ করা। মনে রাখতে পারি কিভাবে? আসেন তো দেখি। দেখেন এখানে একটা অ্যাপ কথাটা আছে, অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে যখন আপনারা অ্যাপ ডাউনলোড করেন তখন কি হয়? সেই অ্যাপটা আপনার মোবাইলে জয়েন্ট হয়ে যায় না? গুগল প্লে স্টোর থেকে একটা ডাউনলোড করা অ্যাপ আপনার মোবাইলে জয়েন্ট হয়ে যায়। তাহলে এই অ্যাপ এবং এখানে জয়েন্ট মানে যুক্ত হওয়া। তাহলে অ্যাপেন্ডেড, গুগল প্লে স্টোর থেকে যখন একটা অ্যাপ আপনি ডাউনলোড করছেন সেটা আপনার মোবাইলে জয়েন্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যাপেন্ডেড এর সিনোনিম কি হয়ে যাচ্ছে? জয়েন্ট। জয়েন্ট অ্যাপেন্ডেড এর সিনোনিম। এরপর যদি বলি অ্যালুরিং, সেটার সিনোনিম হয়ে যাচ্ছে কি? টেম্পটিং। মনে রাখতে পারি কিভাবে? এখানে দেখেন একটা আলু কথা আছে, আলু। আলুর ফ্রেঞ্চ ফ্রাই খান না? আলুর ফ্রেঞ্চ ফ্রাই আছে, আলুর কাচ্চির মধ্যে আলু দিলে খুব মজা লাগে আমার কাছে। তো সেক্ষেত্রে যদি বলা হয় আলুর
আলু যে জিনিসটা আছে, আলু কথাটা তো আপনি দেখতে পাচ্ছেন। এখন আলু কথাটা যেহেতু দেখতে পাচ্ছেন এবং এরপরে দেখেন টেম্প কথাটা লেখা আছে, টেম্প, টেম্প কথাটা লেখা আছে। এখন টেম্পারেচার কথাটাও কিন্তু টেম্প দ্বারাই হয়, টেম্পারেচার। এখন আমি যদি বলি আলুর তরকারি গরম গরম খেতে মজা, বা আলুর তরকারি টেম্পারেচারে মজা, তাহলে প্রলুব্ধকর বা লোভনীয় আলুর তরকারি টেম্পারেচারের মধ্যে। তাহলে একই সাথে একটা কথার দুটো অর্থ হয়ে যাচ্ছে, যে অ্যালিউরিং এর সিনোনিম হয়ে যাচ্ছে কি টেম্পটিং, যেটা একই সাথে হয়ে যাচ্ছে কি লোভনীয়, এবং যখন আমরা বলছি অ্যালুরিং এর সিনোনিম কি হয়ে যাচ্ছে তাহলে টেম্পটিং, যার অর্থ হচ্ছে প্রলুব্ধকর। তাহলে আমরা যদি বলি আলুর তরকারি গরম গরম মজা, বা আলুর তরকারি টেম্পারেচার দিয়ে মজা, মনে রাখা যায়? অবশ্যই যায়। এরপর যদি বলি প্রোভিসো, সেটা হচ্ছে শর্ত, যার সিনোনিম হয়ে যাচ্ছে স্টিপুলেশন, সেটা হয়ে যাচ্ছে শর্ত। কিভাবে মনে রাখতে পারি? প্রোভিসোর সিনোনিমটা কি হয়ে যাচ্ছে? শর্ত। সেক্ষেত্রে যদি বলা হয় যে প্রোভিসো, তাহলে প্রোভিসোতে বলা হচ্ছে প্রো, যে কোনো একটা প্রো ভার্সন যখন আপনি অ্যাড করেন, যে কোনো একটা প্রো ভার্সন অ্যাড করলে আপনার কি হয়? সেই প্রো ভার্সনটা অ্যাড করলে সেটার আপনি যে কোনো একটা কিছুর অ্যাডিশনাল, মানে আগে যেটা ছিল সেটা থেকে নতুন কিছুই তো আবিষ্কার করে প্রো ভার্সনটা অ্যাড করেন নাকি? যে কোনো কিছু নতুন ভার্সন অ্যাড করার জন্য অবশ্যই সেখানে আপনার শর্ত থাকা লাগে। ওই যে আইফোন প্রো ম্যাক্স টাইপের ওই যে কি কি যেন প্রো থাকে না, তো এখন প্রো ভার্সনটা আসলে কখন হয়? যে নতুন কোনো ফিচার আসছে, নয়তো আপনি প্রো ভার্সন দিবেন? দেবেন না তো, মার্কেটে কেন কিনবে মানুষ? যে কোনো নতুন একটা প্রো ভার্সন থাকার জন্য অবশ্যই শর্তের প্রয়োজন হয়, প্রয়োজন হয় না? তাহলে দেখেন তো প্রো ভার্সন বা প্রোভিসো, যার সিনোনিম হয়ে যাচ্ছে শর্ত, স্টিপুলেশন সেটা হয়ে যাচ্ছে শর্ত। এখন একটু চিন্তা করে দেখেন তো, শর্তগুলোকে একসাথে স্টেপল করে দিলে আপনার জন্য ভালো হয় না? যে একসাথে কতগুলো শর্ত আছে, নাকি এলোমেলো থাকলে ভালো শর্ত? শর্ত আপনাকে ধরেন এক সময় এটা বললো, সেই সময় সেটা বললো, এখন আপনি তো ভুলেই যাবেন যে কোন সময় কোন শর্ত বলেছে। তাহলে প্রোভিসো হচ্ছে কি কোনো কিছু যখন আপনি পূর্বের শর্তের কথা বলছেন, এবং স্টিপুলেশন হচ্ছে স্টেপল করে দেয়া, তার মানে শর্তগুলোকে স্টেপল করে দেয়া, স্টিপুলেশন বা শর্তগুলোকে স্টেপল করে দিলে আপনার জন্য ভালো হতো। তাহলে প্রোভিসোর সিনোনিম হয়ে যাচ্ছে কি স্টিপুলেশন। দেখেন তো, তাহলে এই পেজটা লিখে ফেলেন তো। এভাবে চাইলে আমরা সহজে মনে রাখতে পারি, একটা ইয়ের সাথে আরেকটা, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন যুক্ত করে। পারি কি? আতিক আনমিউট করে দিয়েছে আপনাকে। আতিক কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, আমি হচ্ছে গিয়া বুলেট লাইফ 5 ব্যাচের স্টুডেন্ট। ওকে। স্যার আমি আমাদের লেকচার 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট স্যার, এইটার কোনো নাই ওইখানে স্যার। কি নাই? এটা সম্ভবত করানো হয় নাই স্যার আমাদের। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করানো হয় নাই? জি স্যার, আমাদের তো আজকে লেকচার মনে হয় স্যার 11 মনে হয় চলে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনি এটা একটু আমি স্যার, সার্ভিসে অবশ্যই জানাবেন, এটা যদি স্যার করানো আমি না হয়ে সার্ভিস থাকে। স্যার। জি স্যার, আমি আগের মাসে বলছি স্যার, তারা আমাকে বলছে যে চলমান কোর্স শেষ হওয়ার আগে করাই দিবে, বাট এটা তো আমাদের লাস্ট মান্থ, এই মার্চ মাসের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাস করানো হয় না স্যার। এটা আচ্ছা আচ্ছা। স্কিপ করে গেছিলেন যে পরে করাইবেন সেজন্য। বাট এই মান্থেও স্যার রুটিনে নাই, সাবজেক্ট বা এগ্রিমেন্ট নাই। এক্সট্রা ক্লাস আছে কি আপনাদের? এক্সট্রা ক্লাস দেয়া আছে? না না স্যার, এক্সট্রা ক্লাসও দেওয়া নাই স্যার। আচ্ছা, তাহলে আমি বলতে আমি পারছি না, আপনি অনেকবার একটু বলছি স্যার, সার্ভিসে কথা ফেসবুকে বলবেন। আমি তাও, হোয়াটসঅ্যাপে। আচ্ছা এটা একটু লিখে রাখেন তো, এটা একটু লিখে রাখেন যে বুলেট লাইফ 5 ব্যাচ আচ্ছা বুলেট লাইফ 5 ব্যাচ, যে লেকচার সাবজেক্ট 2 ভার্ব ইংলিশ এগ্রিমেন্টের সাবজেক্ট। ক্লাস হয়নি তাই তো? জি জি স্যার, ক্লাস হয় না এটা। আচ্ছা ঠিক আছে, আমরা লিখে রাখছি। ওকে। জি, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। জি, সুমি আনমিউট করে দিয়েছে আপনাকে। শুনতে স্যার পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন স্যার আমাকে? আপনি ভালো আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লাসটা অনেক দিন ধরে হয় না, মানে 2 নাম্বার লেকচারে হওয়ার কথা। প্রায় অনেক দিন ধরে ফোন দেই, বলে যে মানে অ্যাড করব, কিন্তু এই পর্যন্ত কোনো অ্যাডই করে নাই। আমি আবার এই দিন করছি, মানে নক করছি, এই মাসে দিব এই মাসে দিব, কিন্তু এই মাসে যে রুটিনে নাই গা। আরেকটা বলছিলাম স্যার, নেরেশনের ক্লাসটা আপনি করার নাই, এবং বয়েজেরটা করাইছিল এই ইয়া স্যারে, জিহাদ স্যারে, ওনারটা স্যার, এই স্যারের ক্লাসটা অনেক ভালো লাগছে। আর নেরেশনের যে ক্লাসটা স্যার হ্যাঁ। বুঝতে পারি নাই, আচ্ছা। মানে সময় ছিল না স্যার। এবার তাড়াতাড়ি করে বলছে স্ক্রিনশট নেও স্ক্রিনশট নেও,
মানে একটা প্রথমে একটা নেশন এসআরটিপ এর নেশনটা বুঝে পরে ওটি তাড়াতাড়ি গেছিল গা। পরে এই জন্য স্যার এই ক্লাসটাও নেশনের ক্লাসটাও আপনার কাছে চাইছিলাম, পরে আচ্ছা, দেয় না আপনারা স্যার। সার্ভিসের ব্যাপারগুলো নিয়ে একটু নেশনের কথা ক্লাসটা আপনি বলবেন, হ্যাঁ, এটা একটু সার্ভিসে কথা বলবেন, তাহলে আসলে ব্যাপারটা আশা করছি হয়ে যাচ্ছে। জি ফাতেমা আক্তার, সার্ভিসে একটু বলবেন স্যার স্যার। বলতে হয় না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি তো ইংলিশে খুবই খারাপ, মানে আমি কোনোভাবেই ইংলিশে ইমপ্রুভ করতে পারি না, আমি কি করব? আপাতত ক্লাসটা যান, ক্লাসটার সাথে সাথে আগান, তারপরে মানে কোর্সটা যখন শেষ হবে তখন আসলে খারাপটা থাকবেন না আশা করছি, যদি ক্লাসের সাথে সাথে এগোনোর চেষ্টা করেন বা ক্লাসের সাথে সাথে যদি এগিয়ে থাকেন। ঠিক আছে, বাট ক্লাসটা ইম্পর্টেন্ট। ক্লাসের মধ্যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, এবং ইংলিশটাকে একটু ইন্টারেস্টিং হয়ে মানে ইন্টারেস্টিং বানিয়ে পড়ার চেষ্টা করবেন। আমরা তো আর ক্লাসটা খুব একটা বেশি বোরিং করে পড়ি না, তো সেজন্য চেষ্টা করবেন যে আমরা যেভাবে পড়ছি ইন্টারেস্ট নিয়ে পড়ার জন্য, কারণ ইন্টারেস্ট নিয়ে যদি না পড়েন তাহলে আসলে পড়ালেখাটা খুব একটা বেশি মজা লাগে না, এটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, তাই না স্যার? স্যার আপনার ক্লাসগুলা তো মোটামুটি, মানে আমি ইংলিশে বা মোটামুটি পারি আপনার ক্লাসে, অন্যান্য টিচাররা করাইলে তো তখনই ঝামেলাটা বাঁধে। আচ্ছা আচ্ছা, এটা আসলে হয়তো বা মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়, এই জন্য হয়তো বা সবগুলো ক্লাস নেওয়ার সুযোগটা হয়ে ওঠে না। বাট স্টিল অন্যান্য ক্লাসে যে স্যাররা বোঝায় তারাও কিন্তু খুব ভালোই বোঝায়, হ্যাঁ আপনাদের। তো একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে কি আপনার একটা ইমোশন মানে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ স্যার তো নাই, এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বাট স্টিল মানে একটু চেষ্টা করে দেখবেন ক্লাসের মধ্যে কনসেন্ট্রেট করা, তারাও কিন্তু খুব ভালো বোঝায় আপনাদেরকে। ঠিক আছে, বাট আপাতত বুঝাই। যে কথা সেটা হচ্ছে যে আপনারা একটু ক্লাসের সাথে সাথে যান, আমরা যে টপিকগুলো যেভাবে পড়ছি সেটা ক্লাসের সাথে সাথে যান, ইংরেজিতে দুর্বলতা থাকবে না আশা করছি। আর নিয়মিত চর্চা করতে হবে, ইংরেজি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, ডেইলি 1 ঘন্টা মিনিমাম। ইংরেজি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, যদি না হয় তাহলে পারবেন না, তাহলে ইংরেজিতে কখনোই ভালো হতে পারবেন না। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এরপরে যদি বলি আমরা, সেটা হচ্ছে যে অ্যাপাল যার সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমে, ফ্র্যাঞ্চাইজ যেটা হচ্ছে প্রিভিলেজ, এবং অ্যাপেন্ডেড সেটা হচ্ছে জয়েন্ট, এলোরিং সেটা হচ্ছে টেম্পটিং, এবং প্রোভিসো হচ্ছে স্টিপুলেশন শর্ত, তাই তো? তাহলে এটা হয়েছে, এটা লেখা হয়েছে আপনাদের, ডান, ওকে। এরপরে যদি আমরা বলি সেটা কি, এরপরে যদি বলি সেটা হচ্ছে ভেনারেট, এটা হচ্ছে সম্মান করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে কি রেসপেক্ট, সম্মান করাই। তাহলে ভেনারেট কথাটার সিনোনিম যদি আমি বলি রেসপেক্ট, সেটাকে মনে রাখা যায় কিভাবে? দেখেন তো এখানে, এখানে একটা রেট কথাটা আছে, রেট, রেট কথাটা লেখা আছে ভেনারেট, এবং এর হচ্ছে অর্থ হচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে রেসপেক্ট। এখন এটাকে যদি রেটের কথা দিয়ে আমি মনে রাখতে চাই, রেট মানে কি দাম। এখন দেখেন তো, যার দাম বেশি তার রেসপেক্ট বা সম্মান বেশি না? যার দাম বেশি তার রেসপেক্ট বেশি, তাহলে রেট আছে, ভেনারেট আছে, যেখানে রেট আছে তার সম্মান বেশি, ভেনারেট হচ্ছে রেসপেক্ট যার সম্মান। ইনিশিয়েটিভ যার সিনোনিম হয়ে যাচ্ছে এন্টারপ্রাইজ, এটা আপনারা জানেন যে ইনিশিয়েটিভ হচ্ছে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা, এবং এন্টারপ্রাইজ কথাটিও হচ্ছে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা। ঠিক আছে, ইনিশিয়েটিভ যার সিনোনিম হয়ে যাচ্ছে এন্টারপ্রাইজ। এবং তারপরে যদি বলি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি, সেটা হচ্ছে দ্রুত গতিতে, এবং র্যাপিডলি আমি যদি বলি সেটা হচ্ছে দ্রুত গতিতে। তাহলে এক্সপোনেনশিয়ালির সিনোনিম হয়ে যাচ্ছে র্যাপিডলি, যা হয়ে যাচ্ছে দ্রুত গতিতে যে কোনো একটা কাজ করা, তাই তো? তাহলে এক্সপোনেনশিয়ালির সিনোনিম হচ্ছে হয়ে যাচ্ছে র্যাপিডলি, সেটা হচ্ছে কোনো একটা দ্রুত গতিতে কাজ করা। এবং তারপরে যদি বলি পেরিফেরি, সেটা হচ্ছে শেষ সীমানা। এক্সপোনেনশিয়ালি যে র্যাপিডলি, সেটাকে মনে রাখতে পারি কিভাবে? ধরেন 2 টু দি পাওয়ার 4 বলছেন, 2 টু দি পাওয়ার 4 যখন দেখছেন, এই 2 টু দি পাওয়ার 4 জিনিসটা কি? এক্সপোনেন্ট মানে পাওয়ার, কি পাওয়ারের উপরে পাওয়ার, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 লিখে 4 বার যখন গুণ করছেন, তার মানে কি খুব খুব স্পিডে একটা জিনিস বেড়ে যাচ্ছে। তার মানে এক্সপোনেনশিয়াল ইজ সামথিং দ্যাট ইজ র্যাপিডলি ইনক্রিজিং, অর্থাৎ কোনো কিছু যখন প্রতিনিয়তই খুব জলদি বেড়ে যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে র্যাপিডলি। এবং পেরিফেরি যদি আমি বলি, পেরিফেরি হচ্ছে শেষ সীমানা, এবং মার্জিনাল এরিয়াসটাও হচ্ছে শেষ সীমানা বা শেষ প্রান্ত বোঝানো হয়। সেক্ষেত্রে এটাকে যদি মনে রাখতে চাই আমরা কিভাবে মনে রাখতে পারি? আগে পদ্মা সেতুতে ফেরিতে উঠেছেন কেউ? ফেরিতে উঠেছেন না? ফেরিতে গিয়ে কখন, মানে পদ্মা নদীতে তো ফেরিতে উঠেছেন, তো ফেরিতে গিয়ে কখন ওঠেন? যখন রাস্তার শেষ সীমানা শুরু হয়, তাই না? রাস্তার যখন শেষ প্রান্ত চলে যায়, এবং তারপরে যখন নদী চলে আসে, নদী চলে আসে তখন সেই জায়গার মধ্যে ফেরিটার শুরু হয়, তাই তো? তার মানে যখন বলা হচ্ছে
এই পেরিফেরি সেটা হচ্ছে শেষ সীমানা বা শেষ প্রান্ত, যার সিনোনিম হয়ে যাচ্ছে মার্জিনাল এরিয়াস বা প্রান্তিক এরিয়া। তাহলে পেরিফেরি, ফেরিতে গিয়ে আপনি রাস্তার শেষ প্রান্তে গিয়ে ওঠেন এবং মার্জিনটাও খাতার শেষ প্রান্তেই দেন, তাই তো? মার্জিন কি খাতার শেষ প্রান্তে দেন না? তাহলে পেরিফেরি সিনোনিম হয়ে যাচ্ছে মার্জিনাল এরিয়াস। অথরিটারিয়ান, যার সিনোনিম হয়ে যাচ্ছে অটোক্রেটিক। অথরিটি যে ধরে রাখতে পারে তাকেই স্বৈর শাসক বলা হয়, তাই তো? যেই অথরিটি ধরে রাখতে চায়, তাই তো? স্যার এক্সপোনেনশিয়ালের সিনোনিম কি? ওয়েন্ট ইয়ো ও বসাতে পারবো? ওয়েন, আচ্ছা, ওয়েন্ট আপ। না, খুব একটা বেশি আহ, এটা আসলে সিনোনিম হিসেবে এমসিকিউ পরীক্ষার মধ্যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ এর থেকেও বেটার অপশন হচ্ছে র্যাপিডলি, এটা পরীক্ষার মধ্যে সচরাচর এসে থাকে। বা কি বলে যে খুব স্পিডি, স্পিডি ইনক্রিজ, এটাও বলা যায় যে ইনক্রিজিং স্পিডি বা স্পিডি ইনক্রিজ বলা যায়। তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে অথরিটারিয়ান, সেটা হয়ে যাচ্ছে কি অটোক্রেটিক, অর্থাৎ যে অথরিটি ধরে রাখতে চায় সেই ভদ্রলোক মানুষকে মানুষ হিসেবে মনে করে না, মানুষকে অটো চিন্তা করে। অটো, তারা চিন্তা করে কি যে মানুষ আসলে অথরিটি যারা ধরে রাখতে পারে তারা মানুষ না। মানে যারা আসলে স্বৈরাচারী আছে তারা কি মানুষকে মানুষ হিসেবে মনে করে? মনে করে না। মানুষকে অটো চালনা করি না আমরা, অটোতে চড়েছি না, এই অটোর মতো মনে করে। তাহলে অথরিটারিয়ানের সিনোনিম হয়ে যাচ্ছে অটোক্রেটিক। তাহলে এটা লিখে ফেলবেন এই পেজটা। একটু মিউট করে দেন তো আমাকে। ওকে, ডান। ইনিশিয়েটিভের বিসিএস এর কোয়েশ্চেন, হ্যাঁ বিসিএস এর কোয়েশ্চেনই তো এগুলো। এগুলো মোস্ট অফ দ্য কেসেসই, মানে বিসিএস এর প্রশ্নগুলো ভোকাবুলারি হিসেবে যদি আপনি দেখেন, এগুলো বিসিএস কি আর একটা দুটো বিসিএস, কতগুলো বিসিএস। এখানে ভোকাবুলারিতে যে প্রশ্নগুলো এসেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু। এরপরে যদি বলি সেটা হচ্ছে কি পারমিসিভ, স্বাধীন চেতা, যার সিনোনিম হয়ে যাচ্ছে লিবারেল, যে কিনা স্বাধীন চেতা বা যাকে আপনি উদার বলতে পারেন। তাহলে যে পারমিশন দেয় সেই তো ভালো নাকি? যে পারমিশন দেয় সেই তো ভালো বেশি। তাহলে যখন আপনি বলছেন পারমিসিভ, সেটা হচ্ছে স্বাধীন চেতা, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে লিবারেল, সেটা হচ্ছে স্বাধীন চেতা, তাই তো? আপনার আপনার দেশ, আপনার বাড়ি, আপনার ঘর, ঘুমাবেন নাকি কি করবেন, আপনাকে যে পারমিশন দিয়ে রাখছে যে আপনি যা ইচ্ছা তাই করেন, সেই হচ্ছে ভালো আপনার জন্য, তাই না? পারমিশন যে দিয়ে রেখেছে। এবং যখন বলা হচ্ছে লিবারেল, এটা লিবারেল কি আপনি বলতে পারি আমরা 1971 সালের যে লিবারেশন ওয়ার, সেই লিবারেশন ওয়ারের সাথে রিলেট করে আমরা মনে রাখতে পারি যে পারমিসিভের সিনোনিম হয়ে যাচ্ছে লিবারেল। এরপরে সাকাম যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে দাখিল করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে সাবমিট, সেটা হচ্ছে দাখিল করা। এখন সাকাম যখন বলা হচ্ছে, এই সাকাম এর লাস্টে দেখেন একটা এমবি কথাটা আছে, এমবি। তাহলে এমবি মানে কি? এমবি মানে আপনি বলতে পারেন মেগাবাইট। এমবি মানে মেগাবাইট বলতে পারেন। এমবি, এম এ কি হয়? এম এ হচ্ছে মেগাবাইট। আচ্ছা, বুঝেছেনই তো, এমবিতে এম এ হচ্ছে মেগাবাইট, এম এ হচ্ছে মেগা, বিতে হচ্ছে বাইট। এখন মেগাবাইট কেনার জন্য আপনারা যখন এমবি কেনেন তখন কি আপনার দরখাস্ত সাবমিট করেন না? মানে *5000# তারপরে এইসব প্রেস করেন, তারপর আপনার ওইভাবে সাবমিট করেন, তাই না? এমবি কেনার জন্য। তাহলে সাকামের সিনোনিম কি হয়ে যাচ্ছে? সাবমিট, কোনো কিছু দরখাস্ত দাখিল করা। রিলেট করে ফেললাম সাবমিটের সাথে সাকাম। এরপরে এক্সটেম্পোর, যার সিনোনিম হয়ে যাচ্ছে ইমপ্রম্পটু। দুই ভাবে যার সিনোনিম হয়ে যাচ্ছে ইমপ্রম্পটু। এবং এটাকে যদি মনে রাখতে চাই, মনে রাখতে পারি খুব সহজ একটা মজার টেকনিক দিয়ে। সেটা কি? এখানে দেখেন তো এক্স কথাটা আছে না, এই এক্স, এক্সটাকে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রাক্তন, তাই তো? যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। এখন এই আপনার এক্স যদি কেউ হয়ে যায়, আপনার এক্সটা কেন হবে সে? কারণ আপনার প্রস্তুতি খুব একটা বেশি ভালো ছিল না। মানে 8-10টা প্রেম আগে করেন না আর কি, বুঝতে পেরেছেন? মানে আপনি ভালো মানুষ ছিলেন কিন্তু ভালো মানুষটা পছন্দ হলো না আর কি তার। তো সেক্ষেত্রে ভালো মানুষকে পছন্দ না করে সে আপনার এক্স হয়ে গেল, এক্স হয়ে গিয়েছে এবং আপনাকে বলে গেল যে আপনার পূর্ব প্রস্তুতি খুব একটা বেশি ভালো না।
এখন সে যে চলে গেল, আপনাকে কোনো একটা বাহানা দিয়ে তো যেতে হবে, আপনার নামে কোনো একটা বদনাম বলে যেতে হবে না যে তুমি তাকে ছেড়ে দিয়ে গিয়েছো কেন। সেক্ষেত্রে যখন বলা হয় স্যার এক্স এটা ছেলেকে নাকি মেয়েকে বোঝায়, এক্স এটা জাতিকে বোঝায়, যে কোনো জাতি হতে পারে, ছেলে জাতীয় হতে পারে, মেয়ে জাতীয় হতে পারে। এক্স মানে হচ্ছে প্রাক্তন। এক্স কলিগ বলি না আমরা মাঝে মধ্যে, যে এক্স কলিগ আমার, সে মানে আমার প্রাক্তন কলিগ। তো কলিগটা কি ছেলে জাতি হয় না মেয়ে জাতি হয়? এটা হচ্ছে একটা মানে পরিচয় আর কি। ঠিক আছে। এখন যখন আপনাকে বলা হচ্ছে ইমপ্রম্পটু, সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। এখন যে আপনার, তার আজ অবধি একটা প্রেম হলো না, আরে বাবুটা খুব দোয়া করে দিলাম, হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্সটেম্পোরার সিনোনিম হয়ে যাচ্ছে ইমপ্রম্পটু। এখন দেখেন, যখন বলা হচ্ছে এক্স আপনার যখন চলে গেল, আপনাকে এখন বাহানা দিয়ে যাবে যে আরে ছেলেটা তো ইম্যাচিওর বা মেয়েটা তো ইম্যাচিওর। এখন একটা বাহানা দিয়ে গেল যে না, এক্সটেম্পোরার সিনোনিম কি হয়ে যাচ্ছে, ইমপ্রম্পটু বা ইম্যাচিওর বলে আপনাকে চলে গেল, কারণ আপনার পূর্ব প্রস্তুতি খুব একটা বেশি ভালো ছিল না, তাই না? ইম্যাচিওরের মধ্যেও ইম আছে, ইমপ্রম্পটু কথার মধ্যেও ইম আছে, যেখানে পূর্ব প্রস্তুতিহীন বোঝানো হচ্ছে। এক্সটেম্পোর যার সিনোনিম হয়ে যাচ্ছে ইমপ্রম্পটু, পূর্ব প্রস্তুতিহীন, তাই তো? এবং এরপরে যদি বলি, সেটা হচ্ছে মিনাসিং, যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যালার্মিং, ভীতিকর। মিনাসিং যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যালার্মিং, ভীতিকর। খুব মজা করে এটাকে মনে রাখা যায়। যেখানে মিনাসিং কথাটা যদি আমি বলি, সেটা হচ্ছে মিনা কার্টুন। তো দেখেছি আমরা, মিনা কার্টুন দেখেছি না, দেখেছেন তো মিনা কার্টুন? মিনা কার্টুনের দৈত্যর সাথে এটা রিলেট করব। মিনা কার্টুনের একটা দৈত্য ছিল না, যে মিনাকে বলতো মিনা তোমার কি লাগবে বলো, কি চাই তোমার, তিনটা উইশ করো। পরে যে মিনা বাথরুম চাইলো, আরো কি কি যেন চাইলো। ওই মিনা কার্টুনের দৈত্যটা কি একটু যদি, যদিও দৈত্যটা সুইট ছিল, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম দৈত্য কি আর সুইট থাকে নাকি, দৈত্যটা দেখতে ভয়ঙ্কর ছিল। এখন আমি মিনা কার্টুনের দৈত্যের সাথে যদি রিলেট করে ফেলে যে মিনা কার্টুনের দৈত্যটা ছিল ভয়ঙ্কর, এবং শীতের দিনে সকালবেলা যখন অ্যালার্মটা দিতে হয় তখনও তো ভয়ঙ্করই লাগে, তাই না? ভয় লাগে না সকালে অ্যালার্ম দিতে? যে আপনার সকালবেলা অ্যালার্ম দিচ্ছেন, একটু একটু ভয় লাগে যে ইস এত সকালবেলা উঠে উঠে পড়তে হবে। তাহলে অ্যালার্মিংও ভয়ঙ্কর, মিনাসিং মিনা কার্টুনের যে দৈত্য আছে সেটাও ভয়ঙ্কর। মজা না? এরপরে দেখেন কার্টিয়াস। কার্টিয়াস কথাটির অর্থ ভদ্র, যেখানে আপনি সিনোনিম বলতে পারেন গ্রাসিয়াস, এটাও হচ্ছে ভদ্র। মনে রাখা যায় কিভাবে? কার্টিয়াস, মনে করেন আমরা অনেক সময় বলি না যে স্যুট কোট পরা ভদ্রলোক, স্যুট কোট পরা ভদ্রলোক বলি না আমরা? তো দেখেন তো এখানে কার্টিয়াসকে আপনি কার্টিয়াস না পরে কোর্টিয়াস পড়েন না, কোট পরা একটা ভদ্রলোক। কোট পরা আমরা অনেক সময় কিন্তু বলে থাকি স্যুট কোট পরা ভদ্রলোক, তার মানে স্যুট কোট যে পরে থাকে, তাহলে কার্টিয়াস আমরা বলতে পারি ভদ্র, তাই তো? এবং গ্রাসিয়াস, যার অর্থ হচ্ছে ভদ্র। এখানে এটাকে টেকনিক কিভাবে করা যায় আসেন একটু দেখি। গ্রাসিয়াস যদি আমি বলি, ঘাস, গ্রাসটা কি মানে ঘাস না? ইংরেজিতে যদি আপনি বলেন গ্রাস, যদিও স্পেলিং এটা না, কিন্তু স্টিল উচ্চারণ তো তো গ্রাসিয়াস। এখন গ্রাসের কথা একটু চিন্তা করেন তো, ঘাস, ঘাস। এখন ঘাস যে সকল পশুরা খায়, সে সকল পশুরা দেখবেন একটু ভদ্র পশু হয়। যে গরু, ছাগল, ভেড়া, এরা দেখবেন মোটামুটি ভদ্র পশু হয়, এরা শুধু শুধু আপনাকে কামড়াতে যাবে না। কিন্তু একটা কুকুর যদি থাকে, সে আপনাকে কামড় দিবে নাকি দিবে না এটা একান্তই তার মর্জি, তাই না? আপনাকে একটা বাঘ যদি আপনার সামনে থাকে, সেই বাঘটা আপনাকে দেখলে ধাওয়া করবে কিনা এটা একান্তই তার মর্জি, আপনি কি করেছেন না করেছেন এর সাথে কোনো সম্পর্ক নাই। তার মানে কি, এরা অভদ্র টাইপের যারা মাংস খায়। আর যারা ঘাস খায় সে সকল পশুরা ভদ্র। তাহলে গ্রাস, আয়ান কি হাসি আটকে রাখতে পারছে না? হাসেন, বোন খুলে হাসেন, সমস্যা নেই। তাহলে কার্টিয়াস হচ্ছে গ্রাসিয়াস, এটার সিনোনিম হয়ে যাচ্ছে কার্টিয়াসের সিনোনিম হয়ে যাচ্ছে গ্রাসিয়াস। তাহলে এটা লিখে ফেলবেন, ঠিক আছে? এই সবাইকে আনমিউট করে দেন, আপনারা সবাই কথা বলতে পারবেন, ঠিক আছে? সবাইকে আনমিউট করে দেন। আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটাও বলতে পারেন আমাকে। তাহলে কার্টিয়াসের সিনোনিম হচ্ছে গ্রাসিয়াস। স্যার খুব ভালো লাগতেছে স্যার, মানে ভালো লাগতেছে? ওকে। এভাবে মনে রাখা যায়, কখনো খেয়াল করেছেন? না স্যার, এরকম ট্রাই করি না কোনো সময় এবার স্যার। ট্রাই করে দেখবেন, যে কোনো কিছু খুব সহজে রিলেট করতে পারবেন। জি স্যার। ডান। জি স্যার। ওকে, গুড। তাহলে এরপরে যদি আমি বলি, সেটা হচ্ছে কি কার্টিয়াস, যার সিনোনিম হয়ে যাচ্ছে গ্রাসিয়াস। এবং এরপরে যদি আমরা বলি, সেটা হচ্ছে কি কন্ডেম, সরি কন্ডেম না, এর আগে কি ছিল? কার্টিয়াসের সিনোনিম হয়ে যাচ্ছে গ্রাসিয়াস। এবং এরপর যদি বলি স্পোরাডিক, এটা হচ্ছে কি
বিক্ষিপ্ত যার সিনোনিম হয়ে যাচ্ছে স্ক্যাটার্ড, সেটা হচ্ছে বিক্ষিপ্ত। কিভাবে মনে রাখতে পারি? স্পোরাডিক, ধরেন কোন স্পুনের কথা যদি আমি বলি, স্পুন, স্পোরাডিক। স্পুন দিয়ে আমি কি কোনো কিছুকে নেড়ে চেড়ে কাজ করি না? স্পুন দিয়ে আমরা কি নাড়াচাড়া করি না? স্পুন দিয়ে, চামচ দিয়ে কি নাড়াচাড়া করার কাজ করি? তাহলে স্পোরাডিক, যখন আপনি স্পুন দেখছেন কোনো কিছুকে একেবারে বিক্ষিপ্ত করে ফেলছেন, তাই তো? তাহলে স্পোরাডিক যার সিনোনিম হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত। এবং স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড কথার অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। যে কোনো কিছুকে আপনি যখন বিক্ষিপ্ত এদিক সেদিক আর কি, মানে স্ক্যাটার্ড, আমরা বলি না যে স্ক্যাটার্ড কথাবার্তা বলো না, তাহলে স্ক্যাটার্ড অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, স্পোরাডিক কথাটার অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। এবং এরপরে যদি দেখি সেটা হচ্ছে কি, অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট যাকে বলা হয় সর্বশক্তিমান, যেখানে আপনি সুপ্রিম বলতে পারেন এটার সিনোনিম। তাহলে মনে রাখতে পারি কিভাবে, অমনিপোটেন্ট এবং সুপ্রিম। খেয়াল করে দেখেন, অমনি কথাটা সবসময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাথেই যায়। অমনিপোটেন্ট, অমনিসাইন্ট, অমনিপ্রেজেন্ট, এই জাতীয় সকল কথাই সৃষ্টিকর্তার সাথেই যায়, মানে সর্বশক্তিমান বলা যায়। কিন্তু জি আরো স্যার, একটা জায়গা আছে। হ্যাঁ বলেন। সুপারমি থেকে স্যার এই সুপ্রিম কোর্ট মনে করা যায়। সুপ্রিম কোর্ট তো হ্যাঁ অনেক। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট মনে করা যায়। আরেকটা জায়গা আগে শিখিয়ে নিই, তারপরে এটাকে আমরা আসছি। এখানে আরো একটা কথা আছে, অমনিভরোয়াস, যার অর্থ কি জানেন? সর্বভুক, যে সবকিছু খেতে পারে। তাহলে অমনিভরোয়াস বা সর্বভুক, এটাকে কিভাবে মনে রাখতে পারি? যে সুপ্রিম মানে অমনি দিয়ে সব কথা যেহেতু সৃষ্টিকর্তাকে বোঝায়, তাহলে অমনিভরোয়াস মানে অমনি দ্বারা আর যদি কোনো কথা থাকে তাহলে সেই কথাটা কি হয়ে যায়? অমনিভরোয়াস দ্বারা যদি আর কোনো একটা কথা থাকে, সেই কথাটা কি হয়ে যায়? সেই কথাটা যদি আমি বলি, অমনিভরোয়াস যে কথাটা আছে, এই অমনিভরোয়াস কথাটা তাহলে হয়ে যায় কি, যে কোনো কিছু সে খেতে পারে। এবং এটাকে মনে রাখতে পারি, ছোটবেলা একটা কবিতা পড়েছিলেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে লাস্টের লাইনটা কি ছিল? অমনি ধরে স্যার ঘাপুস অমনি ঘুপুস ধরে খাই। কাপুস কুপুস খাই। দেখেন তো, মনে রাখা যায়? অমনি ভরোয়াস, অমনি ধরে মুখের মধ্যে সবকিছু ভরে ফেলছে, তাই তো? তাহলে জি স্যার। অমনি ধরে মুখের মধ্যে সবকিছু ভরে ফেলছে, তার মানে সকল কিছু খেয়ে ফেলছে। অমনিভোরাস, ইটিং অল টাইপস অফ ফুড, বা সর্বভুক মনে রাখা যায় কিন্তু খুব সহজে। অমনিভোরাস, অমনি ধরে ঘাপুস ঘুপুস খেয়ে ফেলছেন। এবং যখন আমি বলছি রুম, রুমের সিনোনিম হয়ে যাচ্ছে স্পেস, রুমের সিনোনিম হয়ে যাচ্ছে স্পেস। এবং তারপর যদি বলি কন্ডেম, সেটা অর্থ হচ্ছে ডিনাউন্স। কন্ডেম মানে কি? নিন্দা করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে ডিনাউন্স, যেটাও বোঝানো হয় নিন্দা করা। ঠিক আছে? এরপর যদি বলি ইমপ্রুভমেন্ট, আচ্ছা কন্ডেমটা কিভাবে মনে রাখবো? কন্ডেম সেলের নাম শুনেছেন? জেলখানায় কন্ডেম সেল, মানে খুব খারাপ আসামি যারা আছে, মনে করেন যে আসামিদের মধ্যেও তো ক্যাটাগরি থাকে, কেউ মনে করেন যে পিস করেও জেলে যায়, কেউ ফাঁসি দিয়েও মানে হত্যা করেও জেলে যায়। এখন মানে ওই কন্ডেম সেল হচ্ছে সব থেকে খারাপ আসামিদের জন্য রাখা যে সেল। তাহলে কন্ডেম কথাটা অর্থ হচ্ছে সবসময় নিন্দা করা, ডিনাউন্স কথাটা অর্থ হচ্ছে নিন্দা করা। এরপর ইমপ্রুভমেন্ট যার সিনোনিম হয়ে যাচ্ছে বেটারমেন্ট, এটা আপনারা এমনিতেই জানেন আশা করছি। তাহলে এটা লিখে ফেলেন। ডান। স্যার ওই ডিনাউন্সটা মনে রাখবো কিভাবে স্যার একটু? ডিনাউন্স, জি স্যার। কন্ডেমটা হচ্ছে মানে ডি কথাটা সব সময় মানে আপনার কোনো নেগেটিভ কিছু বোঝানো হয়। ডি কথাটা সব সময় নেগেটিভ কিছুকে বোঝানো হয়, ডি কথাটা, ডিনাউন্স। তাহলে ডি কথাটা যখন বলা হচ্ছে সেটা নেগেটিভ কোনো কিছুকে বোঝানোর ক্ষেত্রে, এবং কন্ডেম কথাটা আসলে নেগেটিভই। তো কন্ডেমের এই ডি কথাটা আসলে নেগেটিভ, বুঝতে পারছেন? তাহলে কন্ডেমের সিনোনিম হয়ে যাচ্ছে ডিনাউন্স, ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট। ঠিক আছে? ডান। স্যার একটু কথা ছিল। শিওর। স্যার সিনোনিম অ্যান্থোনিম এখন পর্যন্ত কোনো পরীক্ষায় কমন ফলাইতে পারি নাই। বলেন কি? আমি তো প্রাইমারিতে কমন ফেলে ফেলে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে। না, আমি এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিছি আমার কোনোদিন কমন পড়ে নাই। যদিও বলেন। কমন পড়ছে, এই যে আচ্ছা জব সলিউশন থেকে প্রিভিয়াস কোশ্চেন পড়লে ওখান থেকে মাঝে মাঝে কমন আসে, কিন্তু কমন আসলেও দেখা যায় যে সিনোনিম দেওয়া থাকে, অ্যান্থোনিম চাই, কিন্তু হ্যাঁ, আমি যেটা পড়ে গেছি ওই ওয়ার্ডটা নাই, নতুন একটা ওয়ার্ড দিয়ে দিছে।
কিন্তু ওই রাইট। ওয়ার্ডটার সাথে তো পরিচয় নেই, যার কারণে সঠিক অ্যান্সার হয় সিনোনিম না মাঝে অ্যান্টোনিম মাঝে। আসলে কি আপনার পত্রিকা পড়ে মানে একটু সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার কৌশলটা বেশি ভালো। পত্রিকা পড়ে যদি আপনি পড়তে চান, মানে পত্রিকা এভাবে যদি ওয়ার্ড মিনিং আপনি পড়েন, মনে করেন যে একটা শব্দের 10টা ওয়ার্ড আপনি মিনিং জানেন, এখন 11 নাম্বারটা জানেন না, 11 নাম্বারটা আসলো, কি করা যাবে? জি আপনারও স্যার। কিছু করার নেই, আমারও কিছু করার নেই, তার মানে 11 নাম্বারটা আসলে সেটা আপনারও কিছু করার থাকে না, আমারও কিছু করার থাকে না, তাই তো? সেজন্য যেমন এখানে যদি আমি একটা উদাহরণ দেই, যেমন ইমপ্রুভমেন্ট, বেটারম্যান্ট। বেটারমেন্ট, এখানে বেটারমেন্ট না দিয়ে অন্য একটা ওয়ার্ড দিল, তখন হ্যাঁ, তো সেটা আমার কাছে আননোন, হ্যাঁ। তখন তো তো সেই স্যার জন্য ভুল হয়ে যায়। এটা এটা যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার কি বলে, যে যে কোনো কিছুর মধ্যে আপনি যখন সিনোনিম অ্যান্টোনিম পড়ছেন সেই জায়গার মধ্যে বাংলা অর্থটা যদি ভালো করে আপনি বোঝেন সেটার, তাহলে বাকি যে অ্যান্টোনিম গুলো থাকবে মানে সিনোনিমের পাশে যে অপশন গুলো থাকে সেই অপশন গুলো হুম, খেয়াল করে ফেলবেন। মানে কোনো না কোনো ভাবে আপনি কমন ফেলতে পারবেন, মানে বাকি তিনটার কথা যদি একই রকম মনে হয়, বাকি তিনটা কথা দেখবেন যে যেটা দেয়া হচ্ছে সেটার অর্থ ধরেন আপনার জানতে চাওয়া হচ্ছে, এখন তিনটা অর্থের মধ্যে মনে করেন নেগেটিভ কিছু, ব্যাড, তো ব্যাডের অ্যান্টোনিম জিজ্ঞাসা করছে। এখন ব্যাডের অ্যান্টোনিম আপনার মধ্যে মনে করেন যে অ্যান্টোনিমের যে বাকি চারটা মানে চারটা অপশনের মধ্যে তিনটা অপশনই দেখলেন ব্যাডের সিনোনিম গুলো আছে, এখন তার মানে কি 4 নাম্বার যে অপশনটা আছে সেটা আপনি জানেন আর না জানেন সেটাই তো অ্যান্টোনিম হয়ে যায় নাকি? এটা হচ্ছে আরেকটা জি। টেকনিক সিনোনিম অ্যান্টোনিমের, বুঝতে পেরেছেন? স্যার জি বলেন। এনটিআরসি তে সেফ জোন কততে? কিসে? এনটিআরসি তে সেফ 40-তে তো জোন। পাস করে, 40-তে তো পাস করে, কিন্তু সেফ জোন মানে অনেক আর কি বেশি আর কি হয়, যে আপনি যেই জায়গা থেকে পরীক্ষা দিচ্ছেন সেই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে, তো মানে সেফ জোনটা আসলে বলা যায় না, কিন্তু 40-এ পাস আর কি, ঠিক আছে? তার মানে 40, আমি সবগুলো মিলে 40 পাইলে তার মানে আমার পাস হয়ে যাবে হ্যাঁ পাস এরকম? করবেন, কিন্তু চাকরি পাবেন নাকি এটা শিওর না, এটা হচ্ছে কথা। স্যার নাই, প্রিলিতে তো আর মার্ক হ্যাঁ, হ্যাঁ, কাউন্ট প্রিলিতে করে তো না। মার্কস ওই রকম না, কিন্তু স্টিল মানে থাকে না আপনার প্রিলিটাই তো, প্রিলির প্রিপারেশন কি রিটেন থেকে খুব একটা আলাদা? প্রিলি থেকে যা পড়ে আসছেন তার একটু ইলাবোরেটিভ ভার্সনই তো রিটেন, তাই না? জি স্যার। এই আর কি। স্যার না, অনেকেই আবার বলে এরকম যে ওনাদের নাকি এরকম বলে, কিন্তু ওনাদের একটা টার্গেট মার্ক থাকে, যে এরকম ইংরেজিতে 15 পাওয়া লাগবে বা সাধারণ জ্ঞানে থাকতে পারে, 15 এটা এরকম থাকতে পারে, করে এটা পাওয়া এটা বলা লাগবে। যায় না, এটা থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। তো সেজন্য আগে থেকে আগে আমরা পড়ালেখা করি, পরবর্তীতে মানে দুনিয়ার সব টেনশন হচ্ছে আপনাদের পড়ালেখার আগে হয় না, মানে পড়ালেখার জি সময় স্যার। হয়, পরীক্ষার সময়, মানে পরীক্ষা আগে পড়ালেখা করেন না, এরপরে টেনশন আপনি শুরু করেন। ওকে, তারপরে যদি বলি সেটা হচ্ছে কি, যে এটা কি লিখেছেন ইমপ্রুভমেন্টের সিনোনিম কি বেটারমেন্ট লিখেছেন? ওকে গুড। তারপরে যদি বলি সেটা হচ্ছে কি প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক হচ্ছে প্রায়োগিক, প্র্যাকটিক্যাল হচ্ছে প্রায়োগিক। প্রাগ বা প্রয়োগ কথাটা যদি আপনার বলা হয়, প্রয়োগ বা প্রাগ, তো সেই ক্ষেত্রে প্রয়োগ বা প্রাগ যখন বলা হচ্ছে কোনো কিছু, যখন কি বলে যে পিআরএজি প্রয়োগ, আপনি যদি ইয়েতে বাংলিশ লেখেন না অনেক সময় ইংলিশকে বাংলায়, তো দেখেন তো পিআরএজি প্রাগ মানে প্রয়োগ, প্রয়োগ মানে পিআর মানে পয়রফলা যে কথাটা, এটার তো উচ্চারণ হচ্ছে তাই না, পিআরও বা পিআরএ দিয়ে, তাহলে পিআরও দিয়ে প্রাগম্যাটিক, পিআরএ দিয়ে প্র্যাকটিক্যাল, যেখানে প্রাগ বা প্রায়োগিক কথাগুলো আছে, তাই তো? তাহলে প্রায়োগিক হচ্ছে প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল। প্রেসিডেন্স সেটা হচ্ছে অগ্রাধিকার, যার সিনোনিম হয়ে যাচ্ছে প্রায়োরিটি, সেটা হচ্ছে অগ্রাধিকার। প্রেসিডেন্টের অগ্রাধিকার থাকবে নাকি আমার আপনার অগ্রাধিকার থাকবে? অবশ্যই প্রেসিডেন্টেরই অগ্রাধিকার থাকবে, তাহলে প্রেসিডেন্সের সিনোনিম হয়ে যাচ্ছে প্রায়োরিটি, যে প্রথম অগ্রাধিকার। রাষ্ট্রপতি, কখনো খেয়াল করেছেন রাষ্ট্রপতি কথাটার অর্থ কি? চিন্তা করে দেখে একটু। এরপরে যদি বলি সেটা হচ্ছে ডিসইন্টারেস্টেড, ডিসইন্টারেস্টেড কথাটার অর্থ হচ্ছে নিরপেক্ষ, এবং যাকে আপনি বলছেন নিউট্রাল, যার কোনো ব্যাপারে ইন্টারেস্ট নাই সেই তো ডিসইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে কি, কোনো ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, তাই তো? এবং নিউট্রাল কথাটা সেটাও হয়ে যাচ্ছে নিরপেক্ষ। বোনটি, যার অর্থ হচ্ছে মহাত্ম, মহত্ব, এবং জেনেরোসিটি সেটাও হচ্ছে মহত্ব, তাই তো? তাহলে বোনটি এর সিনোনিম হয়ে যাচ্ছে জেনারোসিটি, পাশাপাশি আরো একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ম্যাগনানিমাস, এটা হচ্ছে এই বোনটি কথাটার সিনোনিম। হ্যাঁ একদিন বলেছিলাম প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের অর্থ বা রাষ্ট্রপতির অর্থ কি সেটা হয়তো বা সেভাবে আপনাদেরকে খেয়াল করে মানে বলি নাই, বা ওটা হয়তো বা আপনাদেরকে ইয়ে করি নাই। রাষ্ট্র মানে হচ্ছে দেশ, আর পতি মানে কি, রাষ্ট্রের পতি, বুঝতে পেরেছেন? পতি মানে তো হাজবেন্ড হয়। চিন্তা করতে পেরেছেন এই পজিশনটা? আমি তো জাতির পিতা চিন্তা করতাম এতদিন, পরে ওই দিন কি জানি খেয়াল করতে করতে আমি লাইভ পড়ছিলাম আপনার নিউজ প্রেজেন্টেশন সেশনে,
পরে কি কথায় কথায় ওই জায়গাতে ইম্প্রোভাইজেশন অনেক কিছু থাকে। একটা কথা বলতে বলতে কি জানি আমি হঠাৎ করে বললাম যে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের পিতা, বলতে গিয়ে আমি পরিচিত হলো না, এটা তো পিতা না। পরে আর কিছু বলি নাই আর কি, যেহেতু হাজার হাজার মানুষ দেখছেন তখন। রাষ্ট্রের হাজবেন্ড বললে কেমন লাগে না শুনতে জিনিসটা। ওকে, তারপর যদি বলি বন্টি, যেটা অর্থ হচ্ছে মহত্ব, জেনারোসিটি সেটার অর্থ হচ্ছে মহত্ব, এবং পাশাপাশি আমরা যদি বলি জেনারোসিটি, বন্টি এবং ম্যাগনানিমাস, এই তিনটা কথার অর্থই হচ্ছে মহত্ব। মেঘনা নামের বন্টি তার ভাইয়ের সকল কিছু সকল কিছু জেনে কিছু বলে না, কিছু বলে না, কারণ সে মহানুভব। মহানুভব, এখানে মেঘনা, মেঘনা হচ্ছে কি মেঘনানিমাস, মেঘনানিমাস। বন্টি হচ্ছে কি BOUNTY, বন্টি। এরপরে কি জেনে, জেনে হচ্ছে কি জেনারাস, জেনে হচ্ছে জেনারাস। তাহলে মেঘনা নামের বন্টি সবকিছু জেনে কাউকে কিছু বলে না, তাহলে এই তিনটা অর্থই হচ্ছে জেনারাস বা মহানুভব। তাহলে যখন আপনার বলা হচ্ছে মেঘনা নামের বন্টি এবং এটা তিনটার অর্থ যে মহত্ব, সেটাকে কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে মেঘনা যে নদীটা আছে, মেঘনা নদীকে আমরা মহানদী পড়েছিলাম না? মেঘনা কি মহানদী না আমাদের বড় বড় নদী মেঘনা? তাহলে মেঘনা যে বড় একটা নদী আমাদের দেশের মহানদী, মানে আপনার মোটামুটি আহ দীর্ঘতম না প্রশস্ততম নদী, মহা প্রশস্ততম নদী, সেটা মেঘনা নদী হয়ে যায়। তাহলে এভাবে কিন্তু আমরা রিলেট করে চাইলে মনে রাখতে পারি, তাই তো? তিনটা অক্ষর আমরা, তিনটা শব্দ আমরা একই সাথে মনে রাখতে পারি। ওবেইস যার সিনোনিম হয়ে যাচ্ছে ভেরি ফ্যাট। ওবেইস মানে কি প্রচন্ড পরিমাণে মোটা, শুরু হয়েছে ও কথাটা দ্বারা। তাহলে আমরা বলি না গোল, মোটার সাইজটা তো গোল হয়। তাহলে ওবেইস যার অর্থ হচ্ছে ভেরি ফ্যাট। ডান, এই পেজটা নিয়েছেন? ওবেইস যার অর্থ হচ্ছে ভেরি ফ্যাট। ওকে, ডান। এবং এরপর যদি বলি ম্যাগনানিমাস, এর অর্থ তো জেনারাস, এটা আমরা লিখেছিলাম, তাই তো? তাহলে যদি বলা হয় যে অবডিউরেট, সেটা হচ্ছে অবাধ্য, স্টাবর্ন সেটাও হচ্ছে অবাধ্য। অবডিউরেট। এখন দেখেন তো ওবিডি কথাটা যখন আছে, এটা তো উচ্চারণটাই অবাধ্য অবাধ্যর মতো লাগে। আপনি যখন বাংলিশ লেখেন তখন কিভাবে লেখেন? অবাধ্য, তাই তো? কিন্তু টাকলাদের হিসেব আলাদা, যারা টাকলা ল্যাঙ্গুয়েজ লেখেন তাদের হিসাব, তারা আবার এক্সেপশনাল কেস। তো সেক্ষেত্রে অবাধ্য কথাটা যখন আপনি লেখেন, তাহলে ওবিডি কথাটা যখন আছে, এটা তো শুনতেও অবাধ্য অবাধ্য মনে হচ্ছে, অবডিউরেট, তাই না? তাহলে অবডিউরেট হচ্ছে অবাধ্য। এবং যখন আপনার বলা হচ্ছে স্টাববর্ন, সেটা হচ্ছে অবাধ্য। এখন অবাধ্যদেরকে তো কথায় কথায় স্টপ স্টপ বলতে হয়, তাই না? অবাধ্যদের কথায় কথায় স্টপ স্টপ বলতে হয় না, নয়তো সে ঘাড়ে উঠে নাচবে, যার আসলে খুব একটা বেশি কি বলে যে বাধ্যবাধকতা নাই। সেক্ষেত্রে অবাধ্যদের কথায় কথায় স্টপ বলতে হয়, থামাতে হয়, নয়তো সমস্যা হয়। এবং তার মানে অবাধ্য, অবডিউরেট, স্টাবর্ন সেটা হচ্ছে অবাধ্য। এবং তারপরে যদি বলি সেটা হচ্ছে গুলিবল, সেটা হচ্ছে বিশ্বাসপ্রবণ, এবং উইলিং টু বিলিভ এনিওয়ান। এটা কি ডেইলি গান গায় এরকম প্রত্যেক ক্লাসে? ওয়াও, সুন্দর কিন্তু জিনিসটা। আচ্ছা, যাই হোক, আবার পাশের ক্লাস থেকে হঠাৎ করে আমি গান শুনতে পাচ্ছি, এবং মানে কনসিস্টেন্সি বেসিসে আমি গান শুনতে পাচ্ছি, এই জন্য আমি আসলে একটু অবাকই হলাম। মানে আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি বলি গুলিবল, সেটা হচ্ছে বিশ্বাসপ্রবণ, যার সিনোনিম হয়ে যাচ্ছে উইলিং টু বিলিভ এনিওয়ান। তাহলে এটাকে কিভাবে মনে রাখতে পারি? তাহলে যদি আপনার বলা হয় গুলিবল, গলিতে যে যায়, মনে করেন রাত 3টার দিকে আপনি বাসায় ফিরছেন, ইন দা মিন টাইম আপনাকে কোনো এক ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হোক না কেন, সে আপনাকে জিজ্ঞাসা করলো যে ভাই একটু গলিতে আসেন।
তো এখন আপনি হলে যেতে পারেন, আমি জীবনেও যাব না, সে পরী হলেও যাব না। পরী হলে আমার মাথায় সবার আগে আসবে এ তো ভূত। আর যদি ছেলে হয় তাহলে তো কথাই নেই, সে আবার চিন্তাই করতে নিয়ে যাবে। তার মানে কি, গলিতে যাওয়ার কথা যদি আপনাকে কেউ বলে, সেটা হচ্ছে কি, আপনি যদি তার সাথে গলিতে চলে যান, তার মানে আপনি অতি বিশ্বাসপ্রবণ, খুব বিশ্বাস করতে পারেন মানুষকে, তাহলে উইলিং টু বিলিভ এনিওয়ান, অনায়াসে আপনি কোনো কিছুতে বিশ্বাস করতে পারেন, তাহলে উইলিং টু বিলিভ এনিওয়ান সেটা হয়ে যাচ্ছে গুলিয়েবল। এবং ভায়াবল সেটা হচ্ছে কোনো কিছু করার যোগ্য, দ্যাট ক্যান বি ডান। তাহলে মনে রাখা যায় কিভাবে, ভায়াবল দ্যাট ক্যান বি ডান। আমরা যদি বলি আমার ভাইয়ার কথা, আমার ভাইয়া যে কোনো একটা কাজ করার এবিলিটি রাখে, ভাইয়াবল, ভাইয়া এবল, অর্থাৎ যে কোনো ভাইয়াকে যদি আমি বলি যে ভাইয়া কাজ করার, না না, এসালম স্যার মানে স্টুডেন্ট গান গাচ্ছে আর কি, মজা, মানে প্রতিনিয়ত আর কি ক্লাস থেকে আপনার হামনাথ টাইপের গান শুনতে পাচ্ছি, মজা লাগছে আর কি, রোজার দিন আসতেছে তো। তো সেই জন্য যখন বলা হচ্ছে, আমিও তো মাঝে মধ্যে গান গাই, কিন্তু আসলে ওই টপিকটা আসলে আমাকে খুব একটা বেশি অ্যালাউ করে না গানের দিকে চলে যাওয়ার জন্য। বাট স্টিল মানে বাংলা ক্লাসের মধ্যে যে সাহিত্য চর্চা আছে, আবৃত্তি আছে, এই জাতীয় যে আপনার ক্যালিভার আছে, এই জাতীয় ক্যালিভার যদি গ্রো করে, খারাপ না, খুব ভালো একটা জিনিস। তারপরে যদি বলি, সেটা হচ্ছে কি ভায়াবল, কোন একটা ভাইয়া কোন একটা কাজ করার যোগ্য, সেটা হচ্ছে দ্যাট ক্যান বি ডান। এবং এরপরে যদি বলি হ্যান্ডি, সেটা হচ্ছে উপকারী, ইউজফুল। যা উপকারী সেটাই তো আপনার হাতে থাকবে, তাই নাকি? যে উপকারী বা যে জিনিসটা উপকারী সেই তো আপনার কাছে থাকবে, সবসময় আপনার হাতে থাকবে, তাহলে হ্যান্ডি হয়ে যাচ্ছে উপকারী, যার সিনোনিম হয়ে যাচ্ছে ইউজফুল। তাহলে এটা লিখে ফেলবেন। আপনার গানের গলা সুন্দর। আচ্ছা, তাই? জানতাম না। ডান, লেখা হলে ডান লিখবেন। আচ্ছা, আপনারা এত মানে এত ইনফরমেশন কোত্থেকে পান? ওকে, ডান। এরপরে যদি বলি, সেটা হচ্ছে কি রিসেন্টমেন্ট, রাগ করে, অ্যাঙ্গার, রাগ। মনে করেন আপনি কাউকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়েছেন, যে এটা করে নিয়ে আসো বা এটা করো। তাহলে কোনো একটা কাজের দায়িত্ব আপনি যদি কাউকে দিয়ে থাকেন, এবং সে কাজটা করেছে, আপনার সেটা পছন্দ হয় না, আপনি তাকে রিসেন্ট করেছেন, পুনরায় পাঠিয়েছেন, বলেছেন আবার যাও, আবার করে আসো। তখন কি হেসে খেলে আপনি তাকে পাঠাবেন? হেসে খেলে জীবনেও পাঠাবেন না, আপনি তাকে রাগ করে, ধমক দিয়ে পাঠাবেন। আপনি তাকে রাগ করে পাঠাবেন। সেক্ষেত্রে যখন আপনি রাগ করে কাউকে একটা কাজে পাঠাচ্ছেন, তার মানে কি রিসেন্ট করছেন, তাহলে রিসেন্টমেন্ট মানে কি অ্যাঙ্গার বা রাগ করে আপনি কাউকে পাঠাচ্ছেন কোথাও। কোহেসিভ যেটা হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকা, যার সিনোনিম হয়ে যাচ্ছে স্টিক টুগেদার, সেটাও দৃঢ়ভাবে লেগে থাকা। তাহলে কোহেসিভ মানে এক্সিস্ট করছে বা অবস্থানে, পাশাপাশি